গণঅভ্যুত্থানকে তাহলে লেজিটিমেসি দিতে পারছেন না। সেটা তো লেজিটিমেসি হবে কোথায়? আধাআধি করলে না, আমার জীবনানন্দ দাশের নামের হল কিন্তু চেঞ্জ করে দিয়েছি, নাম পরিবর্তন করে দিয়েছি, কিন্তু জীবনানন্দ দাশের সেই কথাটাকে আবার কাজে লাগাচ্ছি। এতদিন কোথায় ছিলেন, মানে এখন যে কেউ কিছু বললে আপনারা এতদিন কোথায় ছিলেন? প্রত্যেকটা দেশে কিন্তু দলবিহীন গণঅভ্যুত্থান হয়েছে, এই জন্য এটার নাম তো গণঅভ্যুত্থান। কোনো একটা রাজনৈতিক দলের নেতৃত্বে হলে তো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হতো। গণঅভ্যুত্থান মানে গণমানুষ নেমে এসেছিল। আমরা যদি 69 গণঅভ্যুত্থানের কথা বলি, সেখানে কারা নেমে এসেছিল? গণমানুষ নেমে এসেছিল। এবং যাকে সামনে রেখে, আসাদকে সামনে রেখে অভ্যুত্থান হয়েছে, আসাদের পার্টি তো খুব ছোট পার্টি ছিল, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে যে জাগরণ হয়েছিল সেটা গণঅভ্যুত্থানে আইয়ুব খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। ফলে এরপরে আবার ধরুন নেপাল দেখেন এ পর্যন্ত যত পরিবর্তন হয়েছে, এভরি বলবো যে মডিফিকেশান টুয়ার্ডস ডেমোক্রেসি। কীরকম? রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসছে, ধর্মভিত্তিক দেশ থেকে ধর্মনিরপেক্ষ দেশে আসছে, এবং জবাবদিহিতার জায়গা ধীরে ধীরে আসছে। তারপরেও তারা দুইবার তারা করেছে, তাদের সংবিধান পরিবর্তন করেছে, কিন্তু পরিবর্তন করে আরও গণতান্ত্রিক করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশে দেখলাম হঠাৎ করে আমাদের এখানে, বাংলাদেশ হচ্ছে একটা ব্যতিক্রম, পিছন দিকে হাঁটা শুরু হয়ে গেল, এবং অস্বীকৃতির একটা আয়োজন চললো চারিদিকে, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য একটু উল্লেখ করেছেন, যে যদি সামনের দিকে হাঁটতাম, যে বৈষম্যের বেদনা আমাদেরকে গণঅভ্যুত্থানের রাজপথে নিয়ে এলো, তাহলে সেই বেদনাটাকে ধারণ করে আমরা সামনে এগোনো দরকার ছিল। কিন্তু আমরা এখানে বিভক্তির জায়গায় নিয়ে এলাম। আজকে যেটা সাইফ খুবই মানে উত্তেজিতভাবে বললেন, আপনারা কেউ কিছু করেননি। ওই যে আমরা জীবনানন্দ দাশের নামের হল কিন্তু চেঞ্জ করে দিয়েছি, নাম পরিবর্তন করে দিয়েছি, কিন্তু জীবনানন্দ দাশের সেই কথাটাকে আবার কাজে লাগাচ্ছি। এতদিন কোথায় ছিলেন, মানে এখন যে কেউ কিছু বললে আপনারা এতদিন কোথায় ছিলেন? এই যে 15টা বছর, তাহলে কেউ কি কিছু করে নাই? এই জন্য একটা কথা আছে না, যে শেষ আঘাতে পাথরটা ভাঙে, কিন্তু খেয়াল রেখো তার আগে অনেকগুলো আঘাত ওই পাথরের উপর পড়েছিল। ফলে যে শেষ আঘাত করে সে শুধু ওই স্ট্রাইকারের মতো যদি বলটা জালে ঠেলে দিয়েই গোলটা করে ফেলে, উল্লাসে ফেটে পড়ে মাঠ, কিন্তু গোটা যে 11টা খেলোয়াড় মিলে যে খেলেছিল, এটাকে অস্বীকৃতি জানানো হয়। ফলে আমরা মনে করি হ্যাঁ, সেই আন্দোলনের সব ক্ষেত্রেই তরুণরা ছিল। তরুণদেরকে কোথাও অস্বীকার করার উপায় নাই। এবং সবচেয়ে বড় কথা, সেটা যদি একটা দলবিহীন ব্যানার ছিল বলেই কিন্তু সকলে অংশগ্রহণ করতে পেরেছিল। বিএনপির আন্দোলন হলে শুধু বিএনপির কর্মীরা যেত, বাসদের আন্দোলন হলে শুধু বাসদের কর্মীরা যেত। তো ফলে ওটা দলবিহীন ছিল বলে কিন্তু সর্বদল হয়েছিল। এখন সেই তরুণদের কিন্তু একটা ম্যাগনানিমিটি দরকার ছিল। আমরা এই জায়গাটায় বলি যে সেই তরুণরা নানা ধরনের দৃষ্টান্ত তৈরি করার একটা দারুণ সুযোগ আমাদের এখানে এসেছিল, সেই সুযোগটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাই নাই। এখন শেষমেশ গিয়ে ঠেকলো কোথায়? শেষমেশ গিয়ে ঠেকলো যে নির্বাচনটা সুষ্ঠু হবে তো এই আশঙ্কার জায়গাটা আমাদের থাকার কথা ছিল না। আমরা মনে করি এটা হচ্ছে আমাদের বেদনার জায়গা। আমাদেরকে ব্যর্থতার জন্য তরুণরা দায়ী করবেন ঠিকই, কিন্তু একদিন ইতিহাসে এটাও দায়ী হবে 15 মাসের মধ্যে একটা গণ অভ্যুত্থান তার মর্যাদাটাকে কেন হারিয়ে ফেললো? কারা ছিল ক্ষমতায়? কাদের ওয়াচডগের ভূমিকা পালন করার কথা ছিল? কারা সেই দিন গণঅভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেব না এই কথা বলার পরেও গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে দেশকে পরিচালনা করার চেষ্টা করেছিল? এগুলোও কিন্তু ভবিষ্যতের প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমাদের ব্যর্থতার সমস্ত দায় স্বীকার করে নিয়েই তো আমাদের সমর্থনটা তাদের প্রতি অর্পণ করেছিলাম। কোনোদিন যেন মানুষ না মনে করে আমরা আমাদের বিশ্বাসটাকে ভুল জায়গায় স্থাপন করেছিলাম। এনসিপি আজকে আবার গণভোটের প্রচার করছে, তাহলে এনসিপি কিন্তু স্বাক্ষর করে নাই। এনসিপি কেন স্বাক্ষর করেনি ভাই? আমাদের এই মুজিববাদী মানে সংবিধান ধরে রাখার জন্য আমাদের ছিল না, সিগনেচার ছিল না। আমরা চেয়েছি এটার আইনি ভিত্তি, এই জন্য আমরা সিগনেচার করিনি। আমরা আইনি ভিত্তি চেয়েছি দেখেই লাস্ট পর্যন্ত আমাদের স্ট্যান্ডের কারণে এটা গণভোটে যাচ্ছে। এটার আইনি ভিত্তির জন্য আইনি ভিত্তি ভাই, তাহলে এখন যে নির্বাচন হচ্ছে সেটার কিভাবে নাই তো? এটা গণভোটের কোনো আইনি ভিত্তি নাই। এই জন্য আমরা এই পরিবর্তিত যে 1.5 বছর গণভোট কোনো আইনি ভিত্তি দেয় না। 1.5 বছরের যেই সময়কাল, এটাকে তো আপনি কোনো আইনি ভিত্তি দিতে পারবেন না। এটা দিতে হবে সংসদে যখন সংসদ সদস্য মিলে এই নির্বাচনটা, তাহলে আমার যদি সংবিধানকে আমি মানি, তাহলে আমার নির্বাচনটা তো হওয়ার কথা ছিল 2029 সালে। সেটা তাহলে এখন কেন? আচ্ছা, ধরুন 2091 সালে 27 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, না 27 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের পরে সংসদ, তাহলে 90-এর 4 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হওয়া পর্যন্ত এই সময়টাকে কে আইনি স্বীকৃতি দিল?
ওটা তো পরবর্তী government পরবর্তী গভর্নমেন্ট দিয়েছে, নিয়মিত এবং ওটা কোথা থেকে দিয়েছে, আমি তো আপনাকে ওটা সংসদের আমি মাধ্যমে আপনাকে দিয়েছে। একটা এক্সাম্পল দিলাম ভাই, যদি আমার সংবিধান মানতে হয় সেক্ষেত্রে তো আমার 2029 সালে আমার ইলেকশন করতে হবে, এখানে শেখ হাসিনাও বৈধ, তার পুরো শাসন কাঠামো বৈধ, করতেই হবে, আপনি এমন কোনো বাধ্যবাধকতা নাই। গণ অভ্যুত্থানকে তাহলে লেজিটিমেসি দিতে চাচ্ছেন না, সেটা তো লেজিটিমেসি হবে কোথায়? আধাআধি করলে না, আমার কথা সবকিছু সংবিধান মেনে না, আপনাদের সিভিল সোসাইটির যে চিন্তাধারা আমি যদি এইভাবে আসলে এক গণ মিনিট অভ্যুত্থান কথা বলার সুযোগ পাই তাহলে বলবো, যে কোনো আইন, সে আইনটা তৈরি হবে পার্লামেন্টে, সংবিধানের যে কোনো সংশোধন সেটা হবে পার্লামেন্টে। এমনকি যে অর্ডিন্যান্সগুলো জারি হচ্ছে, এই অর্ডিন্যান্সগুলোরও আইনি ভিত্তি থাকবে না যদি সেটা সংসদে আবার অ্যাপ্রুভ না হয়। ফলে শেষ পর্যন্ত কিন্তু আমার যেতে হবে পার্লামেন্টেই। ফলে আমাদের গণভোটটা একটা গণসম্মতির বিষয়, কিন্তু এটাকে অবশ্যই লেজিটিমেসি দিতে হবে পার্লামেন্টে। যেহেতু পার্লামেন্ট নির্বাচনটা হচ্ছে, এই জন্য আমরা বলেছি যে এই গণভোটটা না হলেও চলতো। তারপরে অনেকের ইচ্ছা ছিল, চাপ ছিল, যে কারণে হয়তো গণভোট হচ্ছে। কিন্তু এই গণভোট, দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই, 1991 সালের নির্বাচনের পরে সবাই মিলে বলল যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাব, এবং তারপরে যে গণভোট হলো সেই গণভোটে ভোট পড়েছিল মাত্র 35%, মানে 65% মানুষ ভোট দিতেই যায়নি। তো তাতে কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটা থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেল, এটা কি তার আইনি ভিত্তি হারালো? ফলে এই জন্য বলে গণভোটের আইনি ভিত্তি থাকে না, ওটা একটা জনসম্মতির ব্যাপার। এখানে এখন রতন ভাইরা এই মুজিববাদী যে সংবিধান আছে এটাকে টিকিয়ে রাখতে হলে বা এটার পক্ষে অনেক রকম ব্যাখ্যা আপনাকে দিতে পারবেন, সারাদিন অনেক ব্যাখ্যা দিতে পারবেন, সারাদিন অনেক রেফারেন্স দিতে পারবেন, এটাকে অনেক কিছু আপনি খণ্ডাইতে পারবেন না। তো আমরা এগুলো তার সাথে দ্বিমত পোষণ করতে চাই না, তার সাথে আমরা একমত পোষণ করতে চাই, কিন্তু আমরা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানটা যে কারণে হয়েছে, যেই পরিবর্তনের জন্য হয়েছে, যেই মুজিববাদী সংবিধানের জন্য আসলে এত বছর ফ্যাসিস্ট কাঠামোগুলো গড়ে উঠেছে, সেটার পরিবর্তন আমরা চাই। এটার জন্যই আমরা গণভোটে হ্যার জন্য ক্যাম্পেইন চালাচ্ছি। তারা যারা আসলে এই সংবিধানটাকে আঁকড়ে ধরে রাখতে চায় তারা হয়তো বা না ভোট দিতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তরুণ ছাত্র জনতা তারা সবাই আসলে এবার হ্যার পক্ষে কাজ করবে। সিনিয়র যারা আসলে মানে পরিবর্তনের জন্য চিন্তা করে তারাও হ্যার পক্ষে কাজ করবে, যারা করবে না তারা আসলে ইতিহাসের কোন পার্টে থাকবে সেটা আসলে ইতিহাসই পড়ে বিচার করবে। আর আমি একটা আপার একটা কথা পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম, তিনি বললো যে মাদ্রাসার ছাত্রছাত্রী তাদেরকে বাইরে রাখতে হবে, এরকম একটা এক্সাম্পল দিয়েছেন। আমি যেটা বলতে চাই যে ধরেন যে এই ইসলামিক যে গ্রুপগুলো যারা আছেন, আমরা সিভিল সোসাইটি বা আমরা যে ফর্মে থাকি না কেন, আমরা কিন্তু তাদেরকে একরকম সবসময় দূরেই রাখি, যে এই টুপি পরা হুজুর এরা কেন আমাদের সাথে বসবে, এরা কেন আমাদের সাথে উঠবে, এই যে তাদের যে কতগুলো ঘটনা ঘটলো, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে, এই আলেমরা বা এই হুজুররা কিন্তু আমাদের জুলাই গণঅভ্যুত্থানে একটা বড় ভূমিকা পালন করেছে। তারা মানে পুরা মাদ্রাসার শিক্ষার্থীরা একদম রাস্তায় নেমে এসে নিজেদের জীবন দিয়ে ফেলেছে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, কারণ সব দলেই কিন্তু আসলে যারা ধর্মীয় রীতিনীতি মেনে চলেন এবং টুপি পরেন এরকম মানুষ আছেন, সব দলেই আছে। আমি যেটা বলছি সেটা আমার কথাটা একটু শেষ করতে দাও। ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সব ধর্মের মতের সব মানুষকে আমাদের সমানভাবে সেই মর্যাদাটা দিতে হবে। কারণ একটা গোষ্ঠীকে ধরেন যারা হিন্দু ধর্মের যারা মানুষ তাদেরকে যদি আমরা একদম বাদ দিয়ে রাখি, তারা কোনো না কোনো ভাবে দেখবেন যে এক সময় আমাদের এগেনস্টে দাঁড়াচ্ছে বা তাদের রাইটের জন্য কোনো রকম ভাবে কথা বলছে। তো আমার বাংলাদেশ রক্ষার জন্য যারা যারা আছেন ভিন্ন মতের সব মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়তে হবে। সেটা আমার আইডিওলজির সাথে তার ডিফারেন্ট থাকতে পারে, আপনার সাথে আমার মতের অনেক পার্থক্য থাকতে পারে। আমরা বসে ডিবেট করব, লজিক্যালি ডিবেট করব, যেটা ভালো ডিবেটের জায়গাটা থাকবে সেটা জনগণ অ্যাকসেপ্ট করবে, যেটা হবে না সেটা অ্যাকসেপ্ট করবে না। ভুল ধরিয়ে দিতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি ভুল ধরিয়ে দিলে তো আপনারা আবার উত্তেজিত হয়ে যান, নিজের ভয় করে কিছু ইনফরমেশন দিবে না। 1.5 বছর পর যদি আপনারা গণঅভ্যুত্থানটাকে বলে ফেলেন যে মাহাদিরা হচ্ছে যে এরকম পুলিশ পুড়িয়েছে, তাহলে এটা একটু আগে তো রতন ভাই বললেন যে আপনারা উত্তেজিত হয়ে যান।